বাইরে উচ্ছ্বাস দেখছিলাম, গান বাজনা চলছে এবং এই রাত জেগে আছে এবং জেগে থাকবে। আমার পেছনে যারা আছে সবাই তো ভোটার নাকি? হ্যাঁ হ্যাঁ, কষ্ট হচ্ছে না? না না, আনন্দ আর কি। আমরা উৎসবমুখর ভাবে এটা নিছি আর কি। রাকসু ইলেকশন বিগত 35 বছর পর হচ্ছে, আমরা আনন্দের সহিত এই ইলেকশনকে গ্রহণ করে নিছি আর কি। কি হতে যাচ্ছে এখন পর্যন্ত? আসলে এখন পর্যন্ত বলা খুব টাফ আর কি। সামনে আরো 11টা হল বাকি। ইনশাল্লাহ যোগ্য প্রার্থীরাই বের হয়ে আসবে আর কি, ইনশাল্লাহ। মানে কি টাইপ বলে, কূটনৈতিক ভাবে বলতে চায় সে, পরিষ্কার ভাবে কি মানে কারা এগিয়ে আছে কারা পিছিয়ে আছে? পরিষ্কারভাবে বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাকসু বা চাকসুর মতো, রাকসুতে এমনভাবে মনে হয় না হবে যে যারা হচ্ছে যে কম্পারেটিভলি একটা প্যানেল ওয়াইজ হয়ে যাবে। এখানে মনে হচ্ছে যে যারা যোগ্য তারাই প্রায়োরিটি বেশি পাচ্ছে, কোনো প্যানেলের প্রায়োরিটি থেকে প্রার্থীর যোগ্যতার প্রায়োরিটিটা বেশি প্রাধান্য পাচ্ছে এখানে। এই দিক থেকে দেখতে গেলে জাহিদ ভাই উঠতেছে, তারপরে সালাউদ্দিন আম্মার, যেহেতু ফাহিম রাজাও এখানে অনেক ভালো ক্যান্ডিডেট ছিল, তৈরিও কম্পারেটিভলি সালাউদ্দিন আম্মার ভালো হিসাবে দেখছে সবাই, এই জন্য উঠতেছে। আর এজিএসের সবচেয়ে বড় ফাইটটা হচ্ছে এশা আর সালমান সাব্বিরের মধ্যে। শেষ পর্যন্ত কে হচ্ছে ওটা দেখার আগ্রহী আছি আমরা। আচ্ছা, এশার ভোট মেয়েদের হলে, এটা একটু আগে আমরা যখন কথা বলছিলাম অনেকের সাথে, তারা বলছিল মেয়েদের হলে এশা একটু পিছিয়ে থাকবে, কিন্তু ছেলেদের হলে সে এগিয়ে থাকতে পারে। হ্যাঁ, ব্যাপারটা সত্যি? এটা অবশ্যই এরকম সত্যি হতে পারে। অবশ্যই যেহেতু মেয়েরা মেয়েদের জাতি একটু বেশি জেলাস, এই জন্য এশা একটু কম ভোট পাওয়ার স্বাভাবিক এখানে। সালমান সাব্বির ভাই যেহেতু একটু ছেলে ক্যান্ডিডেট, এই জন্য এখানে একটু বেশি ভোটই পাবে। আচ্ছা, উনিও আসলে দুইজনই যোগ্য ক্যান্ডিডেট ক্যাম্পাসের জন্য। দুইজনই 5ই আগস্টের পর থেকে ভালো কাজ করতেছে। সো এখানে যাই হবে, এখানে ক্যাম্পাসের জন্য বিজয় হবে, আমাদের এটাই আশা করতেছি। দুজনই ভালো ক্যান্ডিডেট এখানে। আচ্ছা, এখন পর্যন্ত যেসব ক্যান্ডিডেটরা পরিষ্কারভাবে এগিয়ে আছে তারা আসলে যোগ্যই ছিল নাকি? মানে কোনো ধরনের কোনো অস্বস্তিকর খবর আমরা পাই নাই সারাদিন, এটা যেমন সত্যি। যারা ভোটার ছিলেন, মানে আপনাদের কাছ থেকে, যাদের কাছ থেকে আমরা মতামত নিয়েছি, আমরা ক্যাম্পাসে ওই ধরনের কোনো হট্টগোল কিংবা কোনো ধরনের কোনো সহিংসতা তো দূরে থাক, কোনো শব্দটা পর্যন্ত হয় নাই। কিছু কিছু সমস্যা হয়েছে, সেটা ফেসবুকেই দেখা গেছে। এর বাইরে মানে প্র্যাকটিক্যালি ফিল্ড লেভেলে খুব একটা কোনো কিছু দেখা যায় নাই। নির্বাচন নিয়ে প্রশ্ন আমার মনে হয় তোলার সুযোগ কম। তবে এখন পর্যন্ত আমি কিছুক্ষণ আগে, ঘন্টা দুয়েক আগে, শিবির সমর্থিত প্যানেলের যিনি এজিএস পদে প্রার্থিতা করছিলেন সালমান সাব্বির, উনি বলছিলেন যে দেখা যাক ফলাফল শেষ পর্যন্ত কি হয়। যদি ফলাফল ঠিকঠাক মতো প্রকাশ করে, তারা ডিক্লারেশন দেয়, তাহলে তাদের হওয়ার সম্ভাবনাই বেশি। এবং আমি জিজ্ঞেস করেছিলাম যে যদি না হন, হেরে যান, তাহলে কি করবেন? তারা বলেছে যে হারার সুযোগ কম বলে তার কাছে মনে হয়। তবে তিনি শেষ পর্যন্ত এটি বলেছেন যে যদি শেষ পর্যন্ত আমি হেরে যাই, আমি ডেফিনেটলি যারা একই সাথে কাজ করছেন তাদের সাথে কাজ করতে চান তিনি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখন পর্যন্ত এই যে রাকসুর নির্বাচন হচ্ছে, এই নির্বাচন আসলে মানে সাধারণ স্টুডেন্ট হিসেবে আপনাদের আসার কোনো জায়গা আছে কিনা? মানে কোনো ধরনের কোনো পরিবর্তন কি হবে নাকি এরকমই থাকবে, এটা জাস্ট একটা ফর্মালিটিস? আমরা তো আসলে ভেবে নিচ্ছি এই নির্বাচন আমাদের স্টুডেন্টদের উপকারের জন্য আসবে আর কি, সামনে আর কি। তো সেইভাবে আমরা এটা গ্রহণ করছি। ইনশাল্লাহ প্রার্থীরা যারা নির্বাচিত হবে তারাও আমাদের জন্য হয়ে কাজ করবে আর কি। তাই মনে হয়? হ্যাঁ, আমাদের তাই মনে হয়। আমরা অনেক প্রতীক্ষার পর আজকে ভোট দিয়েছি, অনেক উৎসব মুখর পরিবেশে। আমরা আশা করি যারা নির্বাচিত হবে তারা আমাদের ক্যাম্পাসের জন্য কাজ করবে, সাধারণ শিক্ষার্থীর জন্য কাজ করবে। এই ক্যাম্পাসে তো ছাত্র লীগ, ছাত্র দল বা ছাত্র শিবির, তাদের যেই নির্বাচনী, তাদের যে পলিটিক্যাল যে সিস্টেম, কালচার, এটা বহুদিন ধরে আমরা দেখে আসছি বিভিন্ন ক্যাম্পাসে, শুনেও আসছি। সেই ক্ষেত্রে একটু বলবেন যে সেই জায়গা থেকে বাংলাদেশের গতানুগতিক যে রাজনৈতিক সংস্কৃতি, সেই জায়গা থেকে কি একটা পরিবর্তন কি 5ই আগস্টের পরে কি হচ্ছে? আমরা ইদানিং ডাকসুতে দেখেছি বিশেষ করে অনেক ভালো কাজ হচ্ছে, ক্যাম্পাস পরিষ্কার হচ্ছে। তো আমরাও আশা করতেছি যারা ক্ষমতায় আসবে, মানে যারা নেতৃত্বে আসবে, তারা আমাদের জন্য, ক্যাম্পাসের জন্য কাজ করে যাবে আশা। তাদের হাতে আসলে কতটুকু কাজ করার সুযোগ থাকে? তাদের মানে প্রশাসনের সহযোগিতায় তারা অনেকটাই কাজ করার সুযোগ থাকে তাদের হাতে। তো আমরা আশা করি যে প্রশাসন থেকে তারা সহযোগিতা পেয়ে ক্যাম্পাসের জন্য ভালো কাজ করবে আর কি। প্রশাসনেরই বা সেই ক্ষেত্রে মানে ক্যাপাসিটি কতটুকু? এই বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ কেমন?
এই বিশ্ববিদ্যালয়ের সংকট যদি আপনাকে জিজ্ঞেস করি, কি সংকটের কথা বলবেন? বিশ্ববিদ্যালয়ে প্রথম সংকট হচ্ছে আবাসন সংকট, যেটা আসলে খুবই একটা খারাপ সমস্যা আর কি। প্রায় 30%-এর মতো আর কি আসলে ক্যাম্পাসে আবাসিক শিক্ষার্থীরা থাকে, বাকি 70%ই বাইরে থাকে। এবং এখানে বড় একটা সিন্ডিকেটও আছে আর কি, যাদের মাধ্যমে ক্যাম্পাসে পর্যাপ্ত হল হয় না। আমরা আশা করি নির্বাচিত সদস্যরা এই সিন্ডিকেট ভাঙবে, ক্যাম্পাসে আরও হল হবে এবং প্রচুর জায়গা আছে ক্যাম্পাসে। আমাদের 753 একরের ক্যাম্পাস, অনেক জায়গা ফাঁকা আছে, সেখানে চাইলেই অনেক বড় বড় হল তৈরি করা যায়, যা আমাদের এই আবাসন সংকটকে অনেকটাই কমাইতে পারে। কিন্তু হয়তো অনেক সিন্ডিকেট আছে যার জন্য আসলে এই হলগুলো ঠিকমতো নির্মাণ করা হয় না। তো আশা করি প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাসে আসলে সংকট আছে খাবার খুব ভালো নিশ্চয়ই। খাবার দাবার আসলে সেটা তো সব ক্যাম্পাসেই হলের খাবার দাবার খুব একটা বেশি ভালো না। আসলে অনেকবারই বিষয়গুলো সামনে আসে যে খাবার দাবার নিয়ে, কিন্তু শেষমেশ কোনো অগ্রগতি হয় না খাবারটার বিষয়ে আর কি। তো আমরা আশা করি প্রশাসন খাবার, আবাসন বা আরও অন্যান্য যে সংকটগুলো আছে তো সবগুলোই আর কি ঠিক করবে আর কি, এটাই আমরা আশাবাদী আর কি। আর কি সংকট আছে ক্যাম্পাসে? ওভারঅল যে বৈষম্যগুলো ছিল তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমলে, যে বিশেষ করে হলে ওঠার যে বাজে একটা কালচার ছিল, অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে হলে ওঠা, এগুলা বন্ধ করতে পারলে। অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে হলে উঠতে হতো? হ্যাঁ, এটা এরকম যে টাকার সিট বাণিজ্য যেটাকে বলা হয়, যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিল সিট বাণিজ্যের আতুরঘর। এখানে টাকার বিনিময়ে যারা টাকা পে করবে তারা সিট পাবে, এরকম একটা। কারা এই টাকা নিত? ছাত্রলীগ। কেমন টাকা দিতে হতো? এটা ভেরি করতো ব্যক্তি, হল বিশেষে, সিট বিশেষে ভেরি করতো। আপনি নিজে দিয়েছেন? হ্যাঁ, আমি নিজেই দিয়েছি। কত দিয়েছিলেন? ওইটা আমি 6, বলেন, অসুবিধা নেই। আমি 6-এর মতো, 6,000-এর মতো। এটা আসলে ভ্যারি করে। জি, আমি 7,000 টাকা দিয়েছিলাম। জি, কে দিছিলেন? হ্যাঁ, এই আছে আমাদের ছাত্র, হ্যাঁ, বড় ভাই। বড় ভাই? জি, বড় ভাই কোথায় এখন? এখন পলাতক অবস্থায় আছে আর কি, খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে এটা ভ্যারি করে আসলে, আর এটা সবাইকেই দিতে হইতো? কিছু আসলে এটা দুইটা ক্রাইটেরিয়া থাকতো, হয় সে ছাত্রলীগ করতে হবে, অন্যথায় হচ্ছে আমি যদি না চাই যে আমি পলিটিক্সে যুক্ত হব না, সেক্ষেত্রে হয়তো আমি কিছু টাকা পয়সা দিয়ে তখন আর কি মিষ্টিমুখ করাইতাম আর কি। তো সেই ক্ষেত্রে আর কি এটা হয়তো ডাবল কি প্রতিষ্ঠিত যে মিষ্টিমুখ? আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা এই কালচার মানে আমাদের সময় ছিল না। আমাদের সময় যেটা আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার বড় ভাইদের সাথে মানে পলিটিক্স করতে হবে, মিছিলে যেতে হবে, গেস্ট রুম করতে হবে, সব কর্মসূচিতে যেতে হবে, এইটা ছিল। কিন্তু টাকা নেয়ার কালচার আমি শুনি নেই। মানে আমাদের দুইটা পার্ট, হয় রাজনীতি করতে হবে না টাকা দিতে হবে। তো অনেকে আছে যারা রাজনীতি করতে চায় না বা এই মিছিল মিটিং এগুলো তো অভ্যস্ত না, ঝামেলা মনে করে, তারা হচ্ছে এককালীন ডাবল ফিট হলে 10,000, 12,000 বা তারও বেশি, বা মানে একাই ডাবল সিটে থাকবে এরকম? না, ডাবল ফিটের একটা বেড পাইলে আর কি, হয়তো বা রুম থাকে 4 ফিটের বা 2 সিটের, ডাবল বেডের রুম হইলে 10,000, 12,000 বা তার বেশি, হয়তো বা 4 ফিটের রুম হইলে 6,000, 8,000, 10,000, যার কাছে যেমন পারে আর কি। এখন সেটা বন্ধ হয়ে গেছে? এখন সেটা বন্ধ হয়েছে, এখন একদম বন্ধ? এখন একদমই বন্ধ, একদমই বন্ধ। এখন মেধার ভিত্তিতে, সিনিয়রিটির ভিত্তিতে যারা প্রায়োরিটি পাচ্ছে তারাই সিট পাচ্ছে আর কি। হল প্রভোস্ট এটা নিশ্চিত করতেছে, স্কোর দেখাচ্ছে কার কেমন স্কোর হচ্ছে, সেই ভিত্তিতে, মেধা তালিকার ভিত্তিতে হলে সিট দেওয়া হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে মানে যারা স্টুডেন্ট, যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তারা কি একটু হ্যাপি? মানে তাদের একটা বোঝাপড়া? তারা যারা ইন্টার ফার্স্ট ইয়ার, যারা অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হলো, তারা মূলত অনেকে যারা আগে ভর্তি হয়নি, তারা হয়তো এই কালচার হয়তো তারা অনলাইনে পাইছে বা অনলাইনে মানে দেখতে পারছে আর কি। এখন হয়তো তারা জিনিসটা দেখতে পারছে যে মেধা, তাদের রেজাল্ট ভালো করে একটা ক্রাইটেরিয়া আছে, যে যদি রেজাল্ট ভালো করি তাহলে আমি হয়তো বা সিট পাইতে পারি। তো একটা মানে পড়াশোনার রিলেটেড জিনিসেও এটা ইনভলভনেস একটা খুঁজে পাওয়া যাচ্ছে। তো এটা মনে করে একটা ভালো একটা কালচার সৃষ্টি হচ্ছে, যে সিনিয়রিটি আসলে কিছুদিন আগে যেটা করেছিল হলো যে এখন যার মার্ক বেশি, মানে মার্ক বেশি, সে সিট পাবে। তবে এটা নিয়ে একটু সমস্যার কারণে যা সিনিয়রিটিও জিনিসটা একটু দেখতেছে আর কি। কারণ একজন 3 বছর আছে, একজন 2 বছর আছে ক্যাম্পাসে, সে 1 বছর পর চলে যাবে বা 3 বছর পর চলে যাবে। তো সেই অনুযায়ী যে জুনিয়র উঠে যায়, তাহলে সিনিয়রের জিনিসটা তার মনের দিক থেকেও খারাপ লাগে, অথবা তার যারা বন্ধুদের আছে, বন্ধুদেরও জিনিসটাতে ডিপার্টমেন্টের ছোটো ভাই উঠে যাচ্ছে আর সিনিয়র হিসেবে আমি উঠতে পারতেছি না, জিনিসটা আসলে একটু খারাপ দেখায়। এখানে প্রশাসন আর কি এই নিজেদের মধ্যে এটা মিটিংয়ের, সিন্ডিকেট মিটিংয়ে এটা পাশ করছে যে একটু সিনিয়রের যদি মার্ক যদি সমান থাকে বা 2-1 কম থাকে, তাহলে সিনিয়রের ভিত্তিতে তাদেরকে সিট দেওয়া হবে আর কি। এই ক্যাম্পাসে ফাও খাওয়ার বিষয় নাই?
মানে ফ্রি? হ্যাঁ, ছাত্রলীগ খাইতো। ছাত্রলীগ খাইতো? সব খারাপ ছাত্রলীগ এখন ভালো এখন যারা কেউ ফাও খায় না? এখন হচ্ছে কি আমরা যদি হলের সামনের দোকানগুলোতে দেখি তাহলে এরকম খুব কম হয়, কিন্তু আগে দেখা যেত যে একটা হচ্ছে সামান্য ভাতের হোটেলে দেখা আমাদের জিয়া হলের সামনে হচ্ছে এরকমও দেখা গেছে যে 3 লাখ পর্যন্ত বাকি হয়ে গেছে। একজন হচ্ছে 3 লাখ টাকা বাকি? 3 লাখ টাকা পর্যন্ত বাকি হয়ে গেছে। তো 5 বছর মিলে খেলেও 3 লাখ